আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি সাইদা ইয়াসমিন, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিজ্ঞান বিষয়, অধ্যায় চতুর্থ, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পাঠ 1 থেকে 4। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে আমি আলোচনা করব, পাঠ 1 থেকে 4। অধ্যায় 4 পাঠ 1 থেকে 4 শেষে তোমরা যা শিখতে পারবে, অর্থাৎ আজকের শেখার ফল, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, একটি আদর্শ মূলে বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, মূলের প্রকারভেদ ও কাজ ব্যাখ্যা করতে পারবে। পাঠে যাওয়ার আগে তোমাদের আগে যে অধ্যায়টি পড়ানো হয়েছিল সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। চলে আসছি পূর্বপাঠ যাচাই। 1 নম্বর প্রশ্ন, সাইটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল পদার্থটি থাকে তাকেই বলা হয় সাইটোপ্লাজম। অর্থাৎ কোষে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল পদার্থটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। 2 নম্বর প্রশ্ন, কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে? লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে। আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম প্লাস্টিড 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরিতে সাহায্য করে, ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে, আর লিউকোপ্লাস্ট এই প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত? নিউক্লিয়াস প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও ক্রোমাটিন তন্তু। 4 নম্বর প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুটিকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়? কোষের মাইটোকন্ড্রিয়া এই অঙ্গাণুটিকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে, যার কারণে এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলে। আমরা চলে আসছি মূল আলোচনায়। অধ্যায় 4 পাঠ 1, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। সপুষ্পক উদ্ভিদ, যে উদ্ভিদগুলো ফুল ধারণ করে, ফল হয়, তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। আর যে উদ্ভিদে ফুল হয় না সেই উদ্ভিদগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। উন্নত শ্রেণীর উদ্ভিদগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, নগ্নবীজি এবং আবৃতবীজি। যেই উদ্ভিদের বীজগুলো নগ্ন অবস্থায় থাকে তাদেরকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ, এবং আবৃতবীজি উদ্ভিদ যে বীজগুলো আবৃত থাকে তাদেরকে বলা হয় আবৃতবীজি উদ্ভিদ। এরপরে চলে আসি একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। আমরা চিত্রটি লক্ষ্য করি। এখানে একটি মরিচ গাছের চিত্র দেওয়া আছে। ফুল, ফল, পাতা, কাণ্ড, প্রধান মূল। ফুল অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের একটি অঙ্গ, যেখানে পুংকেশর, স্ত্রীকেশর, বৃতি, দলমণ্ডল ইত্যাদি রয়েছে। ফল, ফুল থেকে ফল উৎপন্ন হয়, ফুলের গর্ভাশয় অথবা অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে বলা হয় ফল। পাতা, উদ্ভিদের যে চ্যাপ্টা প্রসারিত সবুজ অঙ্গ, এটাকে বলা হয় পাতা, এটি পর্ব থেকে উৎপন্ন হয়। কাণ্ড, প্রধান মূল থেকে উৎপন্ন কাণ্ড এবং প্রধান মূল, এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদের একটি সপুষ্পক উদ্ভিদ। এখানে যে একটি মরিচ গাছের চিত্র দেওয়া আছে, এর বিভিন্ন অংশ। আমরা চলে আসি
যে প্রতিটা অংশগুলো বড় নয়। বিডক অংশ, উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে সেগুলোকে বলা হয় বিডক, অর্থাৎ ফুল, ফল, কাণ্ড, পাতা, এগুলোকে বলা হয় বিডক, অর্থাৎ মূলটা থাকে মাটির নিচে, মূল মাটির নিচে থাকে, আর মাটির উপরে যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় বিডক অংশ। উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিডক বলে। বিডকে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ড, পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। কাণ্ড, প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি হচ্ছে কাণ্ড। প্রধান মূল, কাণ্ডের সাথে যে মূলটি মাটির নিচে প্রবেশ করে, এটি প্রধান মূলটি কিন্তু কাণ্ডের সাথে লাগানো থাকে, এটি মাটির নিচে প্রবেশ করে। এই প্রধান মূলের সাথে কিন্তু কাণ্ডের অংশটি লাগানো থাকে এবং একটি কাণ্ডটি কিন্তু মাটির উপরে থাকে আর প্রধান মূলটি মাটির নিচে প্রবেশ করে। প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। এখানে কাণ্ডের কাজ হচ্ছে শাখা প্রশাখার ভার বহন করা, পাতার ভার বহন করা। আর আমরা কাণ্ডটাকে চিনব কিভাবে? কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে পর্ব, পর্বমধ্য থাকে। এবার চলে আসছি পাতা। শাখা প্রশাখার গায়ে সৃষ্ট সবুজ অঙ্গটি পাতা। পাতায় খাদ্য তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সবুজ উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদটি ক্লোরোপ্লাস্ট রয়েছে, অর্থাৎ প্লাস্টিকটি যে প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট, সেখানে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদের যেখানে সবুজ কণিকা থাকে, অর্থাৎ প্লাস্টিকটি ক্লোরোপ্লাস্টিক হয়ে থাকে, সেখানে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন ডাই অক্সাইডের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। পাতায় বেশিরভাগ খাদ্যই তৈরি হয়, কারণ পাতা চ্যাপ্টা এবং প্রসারিত এবং পাতা সংখ্যা অসংখ্য, যার কারণে সেই পাতায় খাদ্যটা তৈরি করে। তাহলে শাখা প্রশাখার এই যে উদ্ভিদের যে শাখা প্রশাখাগুলো আছে, এখানে সবুজ অঙ্গটি, এই সবুজ অঙ্গটি হচ্ছে পাতা, আর পাতায় খাদ্য তৈরি হয়। 3 নাম্বার, ফুল। পত্র কক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়। এখানে মরিচ গাছের চিত্রটি দেওয়া আছে, যার কারণে এর ফলটাও হচ্ছে মরিচ। এরপর চলে আসি ফল। ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। মরিচ গাছের ফল হচ্ছে মরিচ। আমরা একটি চিত্র লক্ষ্য করি। এই চিত্রটিতে দেখো একটি ফুলের লম্বচ্ছেদ করা হয়েছে। এখানে এটা হচ্ছে পাপড়ি, এটা ফুলের পুংকেশর বলা হয়, এটা গর্ভকেশর, এটা বৃতি, পুষ্পাক্ষ। এই যে এই অংশটা আছে এটাই হচ্ছে গর্ভাশয়। ফুলটা যখন বুড়ো হয়ে যায় তখন এই ফুলটা কিন্তু ঝরে পড়ে, অর্থাৎ পাপড়িগুলো এগুলো সব ঝরে পড়ে, এই গর্ভাশয়টা কিন্তু থেকে যায়। এই গর্ভাশয়টা তখন ধীরে ধীরে ফলে পরিণত হয়। এরপরে আমরা চলে আসি মূল। উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। আমাদের কাণ্ডে আমরা দেখেছি যে পর্ব এবং পর্বমধ্য আছে, সেখানে ফুল আছে, অর্থাৎ অগ্রমুকুল, শীর্ষ মুকুল রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কাণ্ডে। আর মূলের বৈশিষ্ট্য হচ্ছে পর্ব, পর্বমধ্য, অগ্রমুকুল বিহীন। এখানে পর্ব, পর্বমধ্য এবং মুকুল থাকবে না। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল বা ফল হয় না। সাধারণত মূল নিম্নগামী, অর্থাৎ একটি উদ্ভিদকে যদি আমরা জানালার পাশে রেখে দেই তাহলে দেখা যাবে যে উদ্ভিদটি অন্ধকারের দিকে, উদ্ভিদের মূলটি কিন্তু অন্ধকারের দিকে বেড়ে উঠছে, আর উদ্ভিদের যে শাখা প্রশাখা এগুলো আলোর দিকে বেড়ে উঠছে। উদ্ভিদ সাধারণত মূলটা এটা নিম্নগামী, অর্থাৎ মাটির নিচে প্রবেশ করে, আর কাণ্ড কিন্তু ঊর্ধ্বগামী। সাধারণত মূল কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। আর মূলে পাতা থাকে না, ফুল থাকে না এবং ফলও থাকে না। সাধারণত মূল নিম্নগামী। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে।
একটি উদ্ভিদের যে প্রধান মূল থাকে সেখান থেকে শাখা প্রশাখা সৃষ্টি হয়, শাখা মূল প্রশাখা মূল। তো এই যে প্রধান মূলটা এটা কিন্তু ভ্রূণমূল থেকেই উৎপন্ন হয়। প্রধান মূল থেকে শাখা মূল, শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। এবার আমরা চলে আসি পার্ট 2, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। আমরা এবার দেখব যে একটি মূলের কি কি অংশ থাকে। আমরা চিত্রটি লক্ষ্য করি, এখানে দেখো মূল যে মাটির নিচে যায় এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, এটা প্রধান একটা মূল, এটা স্থায়ী অঞ্চল। এরপরে মূল রোম অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল এবং মূলত্র অঞ্চল। এখান থেকে এই যে মূলত্র অঞ্চল এটা কিন্তু মাটির ভেতরে প্রবেশ করে আস্তে আস্তে। এটা কিন্তু মাটির আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে একটা মূল টুপি থাকে, যেন মাটির আঘাত থেকে সহজে রক্ষা পায় এই মূলটা। এটা এজন্য এটা মাটির আঘাত, এটা এত চাপ সহ্য করতে পারে এবং এটা আগে মাটির ভেতরে প্রবেশ করে। এটা বর্ধিষ্ণু অঞ্চল, এখানে মূলরোম অঞ্চল, উদ্ভিদ যে পানিটা শোষণ করে এবং খাদ্য তৈরি করে, এই মূলরোম অঞ্চল দ্বারাই কিন্তু পানি উদ্ভিদের দেহে প্রবেশ করে এবং কাণ্ডের জাইলেম বাহিকা দিয়ে এটা পাতায় পৌঁছায়। এরপরে আমরা দেখি যে মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এই অংশগুলো কি কি? শেষ প্রান্তে টুপির মতো অংশটি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মূল টুপি। আঘাত থেকে মূলকে রক্ষা করাই এর কাজ, অর্থাৎ আঘাত বলতে এখানে মাটির যে আঘাতটা, এখান থেকে মূলটাকে রক্ষা করবে, এটাই মূল টুপির কাজ। এর পেছনের মসৃণ যে অংশটি আমরা দেখেছি সেটাই হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, অর্থাৎ বর্ধিষ্ণু অঞ্চলটি হচ্ছে মসৃণ। এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে। বর্ধিষ্ণু যে অঞ্চল সেটা মসৃণ এবং এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকার পেছনে মূল রোম অঞ্চল অবস্থিত। আমরা বর্ধিষ্ণু অঞ্চলের পরেই আমরা পাচ্ছি মূলরোম অঞ্চল। মূলরোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত, আর এই স্থায়ী এলাকা থেকেই কিন্তু শাখা প্রশাখা অর্থাৎ মূলের শাখা প্রশাখাগুলো সৃষ্টি হয়। তাহলে আমরা দেখি যে মূলত্র অঞ্চল যেটা মাটির আঘাত থেকে রক্ষা করে। এরপরে আমরা পাচ্ছি যে মূলরোম অঞ্চল, মূলত্র অঞ্চল আর স্থায়ী অঞ্চল, তাই না? তাহলে স্থায়ী অঞ্চল থেকে দেখো যে মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয়, আর মূলরোম দিয়ে পাচ্ছি হচ্ছে উদ্ভিদ এই অঞ্চলটা দিয়ে কি করে পানি শোষণ করে। এবার আমরা চলে আসি পার্ট 3 থেকে 4, মূলের প্রকারভেদ ও কাজ। মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থানিক মূল আর একটা অস্থানিক মূল। মূলকে উৎপত্তি ও অবস্থান অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে, একটা হচ্ছে স্থানিক মূল, একটা হচ্ছে অস্থানিক মূল। আমরা এখানে চিত্রটি দেখি, এটা স্থানিক মূল, এটা হচ্ছে অস্থানিক মূল। এখন আমরা দেখি স্থানিক মূল অস্থানিক মূলটা কাকে বলে। দেখো এক্ষেত্রে ভ্রূণমূল সরাসরি বৃদ্ধি পেয়ে মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখার বিস্তার করে। এখানে দেখো যে স্থানিক মূলটা ভ্রূণমূল থেকে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে। স্থানিক মূলটা সৃষ্টি হয় বা উৎপন্ন হয় কোথা থেকে? ভ্রূণমূল থেকে। আর এটা সরাসরি বৃদ্ধি পেয়ে মাটির ভিতরে প্রবেশ করে আর শাখা প্রশাখার বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, অর্থাৎ স্থানিক মূলটা কিন্তু প্রধান মূল থেকেই উৎপন্ন হয়। তাহলে স্থানিক মূলের প্রধান মূল থাকে, যেমন মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের স্থানিক মূলের উদাহরণ। দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বীজপত্র থাকে, আর একবীজপত্রী উদ্ভিদ যেগুলো সেগুলোতে কিন্তু একটি বীজপত্র থাকে, যেমন কলা। কলা কিন্তু একবীজপত্রী, আর আম, জাম, কাঁঠাল এগুলো দ্বিবীজপত্রী। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে যে 2টা বীজপত্র থাকে তাহলে একে আমরা বলছি দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। আম, জাম, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এ ধরনের মূলতন্ত্র রয়েছে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদে 2টি বীজপত্র রয়েছে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। আর একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদে একটি মাত্র বীজপত্র রয়েছে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। অস্থানিক মূল, এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, এই মূলগুলো কিন্তু অন্য অংশ থেকে, যেমন
কাণ্ড থেকে উৎপন্ন হতে পারে, পাতা থেকে উৎপন্ন হতে পারে। এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, গুচ্ছমূল এবং অগুচ্ছমূল। তাহলে আমরা দেখছি যে অস্থানিক মূল এগুলো ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, এগুলো উৎপন্ন হয় কাণ্ড ও পাতা থেকে। আর এই অস্থানিক মূলটা আবার দুই প্রকার, একটা হচ্ছে গুচ্ছমূল, একটা অগুচ্ছমূল। গুচ্ছমূলটা কি আমরা দেখি, যেমন ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়। কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়। আমরা ঘাস দেখেছি, তারপরে বাঁশও দেখেছি, ধান আর ঘাস আমরা যদি তুলে ফেলি তাহলে দেখবো যে এখান থেকে কি আমাদের একগুচ্ছ মূল আমরা দেখতে পাই। তাহলে এগুলোই হচ্ছে গুচ্ছমূল, এগুলো সরু এবং এগুলো কাণ্ডের নিচ থেকেই মূলের সৃষ্টি হয়। ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন ধান, নারকেল এবং সুপারি। এক্ষেত্রে যখন ভ্রূণমূলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গুচ্ছমূল তৈরি হতে পারে। এবার আমরা চলে আসি অগুচ্ছমূল। অগুচ্ছমূলটা কি? এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পরের থেকে আলাদা থাকে। কেয়া গাছের ঠেসমূল, বটের ঝুড়িমূল এই ধরনের অগুচ্ছমূল। এই মূলগুলো এদের দুর্বল কাণ্ড হওয়ার কারণে, কেয়া গাছ এই গাছটা হচ্ছে দুর্বল হওয়ার কারণে, এই গাছটা যেন পড়ে না যায় বা এদের দুর্বল কাণ্ডগুলো হওয়ার কারণে কিন্তু এদের ঠেস দিয়ে কিছু মূল তৈরি হয়, আর এই মূলগুলোকেই বলা হয় কেয়া গাছের ঠেসমূল। এগুলো কিন্তু অগুচ্ছ মূল, এগুলো গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, কিন্তু এই মূলগুলো পরস্পরের থেকে আলাদা থাকে আর এদেরকে আমরা বলছি অগুচ্ছ মূল। এবার আমরা দেখি অস্থানিক গুচ্ছমূলের দুটি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য দেখো, ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। তাহলে অস্থানিক মূলের বৈশিষ্ট্যগুলো আমরা কি পাচ্ছি? এগুলো কিন্তু ভ্রূণমূল থেকে উৎপন্ন হচ্ছে না। ভ্রূণমূলটা কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণমূলটা বীজ থেকে উৎপন্ন হয়। একটা বীজ থেকে কিন্তু দুই ভাবে, একটা উদ্ভিদ যখন হয়, উদ্ভিদের বীজটা উপরের দিকে যে অংশটি বেড়ে ওঠে সেটা হচ্ছে ভ্রূণকাণ্ড, আর নিচের দিকে যে অংশটি বেড়ে ওঠে সেটা হচ্ছে ভ্রূণমূল। আর এই ভ্রূণমূলটাই পরে প্রধান মূলে রূপান্তরিত হয়, আর ভ্রূণকাণ্ডটা থেকে উদ্ভিদের বিটক অংশটা সৃষ্টি হয়। এখানে অস্থানিক গুচ্ছমূলের ক্ষেত্রে এই মূলটা কিন্তু ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। 2 নাম্বার, মূল গুচ্ছাকারে মাটির অল্প গভীরে থাকে। এই মূলটা কিন্তু মাটির বেশি গভীরে যেতে পারে না, এটা অল্প গভীরেই থেকে যায়। তাহলে মূলটা কি করে? গুচ্ছাকারে থাকে আর মাটির অল্প গভীরে থাকে। এবার আমরা দেখি মূলের কাজ কি। 1 নম্বর কাজ, মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে বাতাসে সহজে হেলে পড়ে না। মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে বাতাসে সহজে হেলে পড়ে না। তাহলে এই যে উদ্ভিদ মাটিটাকে শক্ত করে আটকে রাখে, মাটিও কিন্তু ধুয়ে বা পানিতে আমাদের মাটিও ক্ষয় রোধ করে এই উদ্ভিদ। তাহলে আমরা যত বেশি পরিমাণে গাছপালা লাগাবো মাটির ক্ষয়টাও রোধ করবে। 2 নম্বর হচ্ছে মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। আমরা জানি মূল রোম অঞ্চল বলে একটি অংশ থাকে, এখানে অসংখ্য রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। এই যে মূল রোম অঞ্চল, এখান থেকে উদ্ভিদ পানি শোষণ করে। উদ্ভিদ আছে বলেই কিন্তু প্রাণীরা বেঁচে আছে। উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করছে, এই খাদ্য কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই উদ্ভিদ প্রাণীরা গ্রহণ করছে। উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতো না, যদি না করতো, তাহলে কিন্তু প্রাণীকুলের বেঁচে থাকা সম্ভব হতো না, হয়তোবা এই পৃথিবীতে জীবকুলের কোনো অস্তিত্বই থাকতো না। আমরা এবার দেখে নেই জ্ঞানমূলক প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদ কি? যেসব উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে এবং ফুল, ফল ও বীজ হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে আমরা দেখছি যে এই গাছে সপুষ্পক যে উদ্ভিদগুলো, এখানে মূল, কাণ্ড, পাতা থাকবে, আবার এখানে ফুল হবে, ফল হবে ও বীজ হবে, তাহলে এই উদ্ভিদটাকে বলা হবে সপুষ্পক উদ্ভিদ। বিটক কি?
উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। মাটির উপরের অংশগুলো কিন্তু একটা একটা করে বিটপ বলা যাবে না, এগুলোকে সবগুলোকে একসাথেই বলা হবে বিটপ। এই বিটপের অংশগুলো কি কি? বিটপের অংশগুলো হচ্ছে কাণ্ড, পাতা, ফুল ও ফল। তাহলে আমরা দেখি উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। মূল কাকে বলে? উদ্ভিদের যে অংশ পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন তাকে মূল বলে। এখানে মূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুল থাকবে না। আমরা আখ দেখেছি, এই আখের যে একটার পর আরেকটা যে গিট্টুগুলো থাকে এগুলো কিন্তু এক একটা পর্ব, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে যেখান থেকে পাতা উৎপন্ন হয় সেগুলো এক একটা পর্ব। তাহলে এক্ষেত্রে দেখো যে পর্ব, একটা পর্ব থেকে আরেকটা পর্বের যে দূরত্ব সেটাই হচ্ছে পর্বমধ্য। আর ফুলের ক্ষেত্রে দেখো অগ্রমুকুল, অর্থাৎ এখানে যে মুকুলগুলো সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে অগ্রমুকুল। তাহলে উদ্ভিদের যে অংশ পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুল বিহীন তাকেই বলা হয় মূল। মূল লোম কাকে বলে? মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে সূক্ষ্ম লোমশ অংশকে মূলরোম অঞ্চল বলে। এই মূলরোম অঞ্চল দ্বারাই কিন্তু উদ্ভিদ পানি শোষণ করে। মূলরোম অঞ্চল যদি উদ্ভিদের নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে উদ্ভিদ পানি শোষণ করবে না আর উদ্ভিদটি বাঁচতেও পারবে না। আর মূল কিন্তু উদ্ভিদের জন্য একটা প্রয়োজনীয় অংশ, অর্থাৎ মূল যদি উদ্ভিদের ভেঙে যায় বা একটি উদ্ভিদের মূল না থাকে তাহলে উদ্ভিদটি বেঁচে থাকা সম্ভব হবে না। আর এই মূলের যে মূলরোম অঞ্চলটা আছে, এই মূলরোমে সূক্ষ্ম লোমশ অংশ আছে, এই সূক্ষ্ম লোমশ অংশগুলো দ্বারাই উদ্ভিদ যে মাটির কণার ফাঁকে লেগে থাকা যে পানিগুলো আছে সেগুলোকে টেনে নেয় আর এইভাবে উদ্ভিদ খাদ্যটাও তৈরি করে। তাহলে মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনেই এই মূলরোম অঞ্চলটা রয়েছে। তাহলে আমরা বলছি যে মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে সূক্ষ্ম লোমশ অংশকে মূলরোম অঞ্চল বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখে নেই মূলরোম অঞ্চল ও স্থায়ী অঞ্চল এদের মধ্যে পার্থক্যগুলো। মূলরোম অঞ্চল দেখো, একটি মূলের সূক্ষ্ম ও লোমশ এলাকা এটাই হচ্ছে মূলরোম অঞ্চল। আর স্থায়ী অঞ্চল হচ্ছে মূলের সবচেয়ে উপরিভাগের চওড়া এলাকা, এটাকে আমরা বলছি স্থায়ী অঞ্চল। মূলরোম পানি ও খনিজ লবণ শোষণ করে আর স্থায়ী অঞ্চল উদ্ভিদের কাণ্ডকে ধারণ করে। এবার আমরা দেখি মূলত্র অঞ্চল ও মূলরোম অঞ্চল। মূলত্র অঞ্চল ও মূলরোম অঞ্চল, মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূলত্র অঞ্চল আর মূলরোম অঞ্চল হচ্ছে মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে সূক্ষ্ম লোমশ মূলরোম অঞ্চল অবস্থিত। মূলত্র অঞ্চল মূলকে আঘাত থেকে রক্ষা করে। মূলরোম অঞ্চল, মূলরোম অঞ্চলে উদ্ভিদ পানি শোষণ করে। দেখো, মরিচ গাছকে একটি সর্বোন্নত উদ্ভিদ বলা হয় কেন? যেসব উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায় তারাই আদর্শ উদ্ভিদ। আর আদর্শ উদ্ভিদই হলো সর্বোন্নত উদ্ভিদ। মরিচ গাছটি একটি আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদ। এর মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশগুলো বিদ্যমান। এর কাণ্ডের গায়ে পর্ব, পর্বমধ্য থাকবে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। একটি সর্বোন্নত বা আদর্শ উদ্ভিদের সব বৈশিষ্ট্যই মরিচ গাছে বিদ্যমান। এজন্য মরিচ গাছকে সর্বোন্নত উদ্ভিদ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি পাঠ যাচাই। আশা করছি আজকে যে অধ্যায় 4-এ 1 থেকে 4 পাঠ পড়ানো হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো। তাহলে শুরু করছি প্রশ্ন জিজ্ঞেস করা, অর্থাৎ পাঠ যাচাই। 1 নম্বর প্রশ্ন, পাতা কি? পর্ব থেকে যে চ্যাপ্টা প্রসারিত সবুজ অঙ্গটি রয়েছে, অর্থাৎ উদ্ভিদের পর্ব থেকে যে চ্যাপ্টা প্রসারিত সবুজ অঙ্গটি রয়েছে তাকে আমরা বলি পাতা। মূল কি? উদ্ভিদ
উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশটি হচ্ছে মূল। অস্থানিক মূল কি? ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে যে মূলটি উৎপন্ন হয় তাকেই আমরা বলি অস্থানিক মূল। এবার ঝটপট বাড়ির কাজটি লিখে ফেলো। আজকের বাড়ির কাজ অধ্যায় 4 পার্ট 1 থেকে 4। এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখবে এবং দক্ষতা, উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করবে। আর এখান থেকে যে বানানগুলো আছে সেগুলো লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। চিত্রগুলো অঙ্কন করবে। আর চিত্র অঙ্কনের বেলায় তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এবং চিহ্নিত করবে সেটাও পেন্সিল দিয়ে। আর কোন চিত্র অঙ্কন করেছো সেটা পেন্সিল দিয়ে নিচে লিখবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।